রাত 12টার পর। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং ও শুভ রথযাত্রা তোমাদের সকলকে। রাত 12টার পরের চ্যানেলের প্রথম পর্বে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। এই চ্যানেলে গল্প নয়, কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা তুলে ধরা হবে। তাহলে চলুন দেরি না করে প্রথম পর্বের প্রথম গল্পটি শুরু করা যাক। এই গল্পটি হচ্ছে আমার নিজের দাদুর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। যখন আমি ছোট্ট ছিলাম তখন এক সন্ধেবেলা আমাকে এই ঘটনাটি দাদু শুনিয়েছিলেন। ঘটনাটি আমি দাদুর ভাষায় আপনাদেরকে বলে শোনাচ্ছি। ঘটনাটি ঠিক 20 বছর আগের আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। দিনটা ছিল আষাঢ় মাসের এক সন্ধেবেলা। বাইরে তখন নিম্নচাপের মতো বৃষ্টি মুষলধারে পড়ে চলেছে। তখন আমি আমাদের গ্রামে পোস্টম্যানের কাজ করতাম। প্রতিদিনের মতো আমি আমার চিঠি ডেলিভারির কাজ সেরে সন্ধেবেলা করে আমার পোস্ট অফিসে ফিরলাম। সাইকেল থেকে নেমে দেখলাম চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। ব্যাগ থেকে টর্চটা বের করে পোস্ট অফিসের তালাটা খুলে ভেতরে ঢুকতেই অনুভব করলাম জামাটা পেছন দিকে পুরোটা ভিজে গেছে। জামাটা খুলে শুকোতে দিয়ে আমার কাজের ডেস্কের দিকে এগিয়ে গিয়ে দেখলাম বেশ কয়েকটা চিঠি কালকের ডেলিভারির জন্য জমা করে রাখা আছে। সামনের দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 8টা বেজে গেছে। মনে মনে ভাবলাম, না আর তো দেরি করা যাবে না দেখছি। জলদি জলদি চিঠিগুলো গুছিয়ে নিয়ে বাড়ি পৌঁছতে হবে। তারপর ডেস্কে গিয়ে কালকের চিঠিগুলোর ঠিকানাগুলো দেখতে দেখতে হঠাৎ করে নজরে পড়ল সাধারণত যেখানে চিঠিগুলো গুছিয়ে রাখা থাকে তার ওপর আর এক থাকে আলাদা করে এক কর্নারে একটি চিঠি পড়ে আছে। চিঠিটা হাতে তুলে নিয়ে দেখলাম, এ বাবা, এ আবার কী ধরনের চিঠি? চিঠিটাতে কোনো ঠিকানা লেখা আছে কিনা দেখার জন্য চিঠিটা খুলে পড়তে যাব, ঠিক এমন সময় বিশাল জোরে বাইরে একটা বাজ পড়ার আওয়াজ হলো। এদিকে মুষলধারায় বৃষ্টি পড়েই চলেছে। বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে চিঠিগুলো সব বুঝে গুটিয়ে বাটিয়ে ব্যাগে ভরে নিয়ে জামাটা পরে অফিসে তালা দিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের মাটির রাস্তাগুলো তখন বৃষ্টিতে পিছল হয়ে গেছিল, তাই বেশি জোরে সাইকেলও চালিয়ে নিয়ে যেতে পারছিলাম না। সুমসাম রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে হঠাৎই কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। দেখলাম সামনে রাস্তার ধারে দুখানা চোখ জল করে জ্বলছে। এক হাতে ছাতা আর এক হাতে সাইকেলটা ছিল বলে টর্চটা আমার ব্যাগের মধ্যেই ঢোকানো ছিল। এক তো অন্ধকার, তার উপর বৃষ্টি পড়ছে, আর সামনে দুখানা চোখ জল করছে, তার উপর হাতে টর্চটাও নেই। পরিস্থিতিটা এতটাই জটিল হয়ে গিয়েছিল যে ভয়ে আমি বুঝতেই পারছিলাম না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। তাও কোনো মতে ভয়ে ভয়ে বললাম, কে কে ওখানে? কোনো শব্দ না পাওয়ায় আমি সাইকেলের হুইলটা বাজালাম। তার ঠিক পরেই, ও আচ্ছা, বিড়াল ছিল। তারপর আমি ভাবলাম বিড়ালের রাস্তা কেটে যাওয়া তো অশুভ সংকেত হয়। এই ভেবে পকেট থেকে বিড়ির প্যাকেটটা বের করলাম। তারপর একটা বিড়ি ধরিয়ে একটা মারতে যাব কিনা এমন সময় আমার মনের চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল। তারপর আর না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে এলাম। বাড়ি পৌঁছে মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া সেরে প্রত্যেক দিনের মতো ব্যাগ থেকে চিঠিগুলো বের করে ডেস্কে রাখতে গেলাম। চুরি যাবার ভয়ে আমি চিঠিগুলো তালা মেরে রাখি। হঠাৎই নজরে পড়ল, আরে একটা চিঠি কম মনে হচ্ছে। আমি তো আসার সময় গুনে এনেছিলাম। আমি ভালো করে তখন আর একবার চিঠিগুলো গুনলাম। না, একটা চিঠি তো ফেলে এসেছি। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, তাতে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমাকে তো যেতেই হবে, বিশাল দায়িত্বের কাজ বাবা।
এই ভেবে জামা প্যান্ট পরে ছাতা আর টর্চটা নিয়ে সাইকেলটা ঘরের বাইরে বের করে গিন্নিকে দরজাটা লাগাতে বলে বেরিয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকালাম, ঠিক রাত 11:30 বাজে তখন। রাস্তায় যেতে যেতে বিড়ালটাকে আর দেখতে পেলাম না, কিন্তু ওই জায়গাটাতে পৌঁছে মনে হলো বিড়ালটা রাস্তা কেটেছিল, আমি কিন্তু দাঁড়াইনি। তখনই মনের মধ্যে উল্টোপাল্টা ভাবনা চিন্তাগুলো আস্তে আস্তে শুরু করে দিল। যাই হোক, শেষমেশ আমি ভগবানের নাম নিয়ে জোরে জোরে সাইকেল চালিয়ে পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ালাম। তালা খুলে পোস্ট অফিসের ভেতরে ঢুকতেই লক্ষ্য করলাম, এ বাবা, জামাটা পিছন দিকে তো আবার ভিজে গেছে। কিন্তু এইবার জামা না খুলে দরজাটা লাগিয়ে দিয়ে লাইটটা জ্বালিয়ে ডেস্কের দিকে এগিয়ে গেলাম। কিছুটা খোঁজাখুঁজি করতেই দেখি যে হ্যাঁ, একটা চিঠি তো মাটিতে পড়ে আছে। এই তো চিঠিটা তুলতেই লক্ষ্য করলাম, আরে এটা তো সেই চিঠিটা যার মধ্যে কোনো ঠিকানা লেখা ছিল না এবং তার সিলটাও লাগা ছিল না। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমার স্পষ্ট মনে আছে এই চিঠিটা আমি আলাদা করে হাতে ধরেছিলাম, পরে চিঠিটা তো আমি বাকি চিঠিগুলোর সাথে ঢুকিয়ে রেখেছিলাম। পড়লে তো অন্য চিঠি পড়ার কথা ছিল, এটা কিভাবে পড়ল রে বাবা? আচ্ছা দেখি তো, এই বিনা ঠিকানা লেখা চিঠিটার ভেতর কি এমন লেখা আছে। এই ভেবে চিঠিটা খুলে পড়তে যাব, তখনই বাইরে জোরে আরও একটা বাজল, আর সঙ্গে সঙ্গে লাইনটা চলে গিয়ে পোস্ট অফিসটা পুরোটা অন্ধকার করে দিল। আমার মনে পড়ল টর্চটা তো দরজার কাছে রেখে এসেছি। চিঠিটা পকেটে পুরে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে টর্চটা আনতে যাব, ঠিক তখনই আরে কেউ যেন ডাকছে বলে মনে হলো না? বাইরে তখন বৃষ্টিটা কিছুটা কমলেও বিদ্যুৎ মাঝে মাঝে পড়েই যাচ্ছে এবং হাওয়ার আওয়াজটাও বেড়ে গেছে বলে মনে হচ্ছে। 3 সেকেন্ড যেতে না যেতে আবার দরজায় ঠোকার আওয়াজ পেলাম। এবার আওয়াজটা কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে। কে এত রাতে দরজায় কড়া নাড়ছে রে বাবা? তখনই আমার মনের মধ্যে হাজার ধরনের প্রশ্ন উঁকি মারতে লেগে গেল। এত রাত্রে কি হতে পারে? তার উপর এত বৃষ্টিতে আমার বাড়ি থেকে কেউ এলো না তো? না, গিন্নিকে তো আসার পথেই বলে এসেছিলাম যে আমার দেরি হতে পারে। পোস্ট অফিসের কোনো কর্মচারী নয় তো তাহলে? না, তাহলে কি এই গ্রামের কেউ হবে? কিন্তু এত রাত্রে এই পোস্ট অফিসের ভেতরে আমি যে আছি সেটাই বা জানলো কিভাবে? আর তাই যদি হতো তাহলে কই পোস্ট অফিসে ঢোকার সময় তো কাউকে দেখতে পেলাম না। তাহলে কি কোনো চোর ডাকাত নয় তো? কিন্তু চিঠি চুরি করেই বা তাদের কি হবে? না, তাহলে তো আর একটা জিনিসই বাকি থেকে গেল। এই সব ভাবতে ভাবতে দরজায় আবার ডাক পড়ল। কত বড় পোস্ট অফিসটায় একে তো আমি একা, তার ওপর লাইন চলে গেছে, উপর থেকে বাইরে বৃষ্টিও পড়ছে। এত রাত্রে তাহলে বাইরে কে ডাকছে? তার কোনো হিসাব মেলাতে না পেরে আমার এবার রীতিমতো ভয় লাগতে শুরু করে দিল। গোটা শরীরের মধ্যে শিহরণ বয়ে উঠল। আমি তখন ভেবেই পাচ্ছিলাম না ওই মুহূর্তে কি করব। আচ্ছা, এক কাজ করব, দরজাটা না খুলে এখানেই কোথাও লুকিয়ে পড়ব। ওদিকে দরজায় ডাকার আওয়াজটা ক্রমাগত বেড়েই যেতে লেগে গেল, যেন দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। দরজার আওয়াজটা যখন ক্রমাগত বাড়তে লেগে গেল, আমি ওই মুহূর্তে বুঝতে পারছিলাম না আমাকে এই মুহূর্তে কি করা উচিত। দরজার অপর প্রান্তে যা কিছুই আছে না কেন,
সে যাই হোক, আমার মনে হচ্ছে যেন সে মানুষ নয়, আর আমাকে তার উত্তর দিতেই হবে এখনই। যাই হোক না কেন, ভয় পেলে হবে না, এই ভেবে আমি মন স্থির করে একটা দেশলাই জ্বালিয়ে দরজার পাশে রাখা টর্চটার দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে টর্চটা হাতে তুলে নিলাম। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দাঁড়াতেই আওয়াজটা হঠাৎ করে থেমে গেল। যা হবে দেখা যাবে ভেবে ঠাকুরের নাম নিয়ে সবথেকে প্রথমে একটা বিশাল জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তারপর বললাম, কে কে বাইরে? কোনো আওয়াজ নেই। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত তখন 12:28। তারপর সাহস করে আস্তে আস্তে দরজাটা খুললাম। দেখলাম চারিদিকে কেউ নেই। এক পা এগিয়ে চারিদিকটা দেখলাম, তাও কেউকে দেখতে পেলাম না। বৃষ্টিটা তখন প্রায় থেমে গেছে, কিন্তু হাওয়াটা ক্রমশ দিয়েই যাচ্ছে। কেউ কোথাও নেই। তাহলে এতক্ষণ কে নাড়া দিচ্ছিল দরজায় জোরে জোরে? কথাটা ভাবতে গিয়েই আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। ওই মুহূর্তে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমি। সঙ্গে সঙ্গে ভাবলাম, এই মুহূর্তে এখানে থাকা যাবে না। এই ভেবে পোস্ট অফিসে তালাটা লাগাবার জন্য পেছন দিকে ঘুরতেই পেছন থেকে, আরে শঙ্করবাবু! কথাটা শুনে পেছনে ঘুরতেই দেখি প্রায় 13 থেকে 15 হাত দূরে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আবছা আলোয় আবছা অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না উনি কে। এত রাত্রে ইনি আবার কে? লোকটা কাছে আসতেই লণ্ঠনের আলোটা ওনার মুখের দিকে তুলে ধরলাম। ক্ষণাৎ উনি বলে উঠলেন, আলোটা নামাও, কষ্ট হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও হাতটা নামালাম। ওইটুকু সময়ের মধ্যে যা দেখলাম, প্রায় 70-75 বয়স হবে। মাথার চুলগুলো উস্কো খুস্কো, চুলের রং সাদা, মাথার মাঝে প্রায় টাক পড়ে গেছে, হাইটটা প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। পরনে পুরো ছেঁড়া পোস্ট অফিসের একটা ইউনিফর্ম। মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ দুটো ঢুকে গেছে এবং চোখের পাতা নেই বলে মনে হলো। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? এত রাত্রে এখানে কী করছেন? এবং আপনি আমার নামই বা জানলেন কিভাবে? উনি ভারী গলায় বললেন, তুমি আমাকে চিনবে না। আমি এই পোস্ট অফিসেই কাজ করতাম। পোস্ট অফিসের রেকর্ড লিস্টে তোমাকে দেখেছিলাম। আমি বললাম, কী চান আপনি বলেন তো? তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমার কাছে? আমার কাছে আবার কি এমন একটা জিনিস আছে যেটা আপনার? লোকটি বললেন, সময় এলে সেটা ঠিক জানতে পারবে। আমি আর বেশি কথা বাড়ালাম না। তারপর দুজনের মধ্যে কিছুটা নিস্তব্ধতা নেমে এলো। তারপর আমি ধীর গতিতে বললাম, বেশ, তাহলে আসি। বলে আমি পেছন ফিরতেই লোকটি বললেন, শোনো। তখন আমি আবার ওনার দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, একেই তো রাত, তার উপর একা, চারিদিকে কেউ কোথাও নেই। লোকটি আবার কি বলবে রে বাবা? ভয়টা হঠাৎই মনের মধ্যে আবার জেগে উঠল। তার উপর ওনার কথা বলার ধরনগুলোও নর্মাল লাগছিল না। প্রায় 10 সেকেন্ডের নিস্তব্ধতা। এরপর উনি বলে উঠলেন, মন দিয়ে শোনো। তোমার কাছে আমার একটা ঠিকানা না লেখা চিঠি আছে। এই নাও, এই ঠিকানায় চিঠিটা পৌঁছে দিও। বলে লোকটি একটা চিরকুট বের করে এগিয়ে দিলেন আমার দিকে, আর বললেন, চিঠিটা যেন খুলে না পড়া হয়। আমি আবার আপনি গলায় বললাম, বেশ, ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? কোনো উত্তর পেলাম না।
আমি তাও বলে ফেললাম, আচ্ছা, এত ঝড় জলের বৃষ্টিতে এত রাত্রে আমি যে পোস্ট অফিসের ভেতরে আছি তা আপনি জানলেন কিভাবে? লোকটি তখন লম্বা হাতটা বাড়িয়ে আঙুল দেখিয়ে পোস্ট অফিসের দিকে ইশারা করলেন। আমি পেছনে ফিরতেই দেখি পোস্ট অফিসের বাইরে রাখা আমার সাইকেলটা চোখে পড়তেই সব কিছু আমার কাছে স্পষ্ট হয়ে গেল। এতক্ষণ খামোখায় ভয় পাচ্ছিলাম, ভয়ের জন্যই মাথাটা কাজ করছিল না। আমি তখন জোর গলায় হেসে বললাম, ও আচ্ছা, এই বলে পেছনে ঘুরতেই দেখি কেউ কোথাও নেই। সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেলেন তিনি। ধরাম করে ভয়টা আবার আঁকড়ে ধরল আমার মধ্যে। তখন আমি আর দেরি না করে চটপট সব কিছু গুটিয়ে নিয়ে পোস্ট অফিসের তালাটা লাগিয়ে দিয়ে সাইকেল নিয়ে সোজা বাড়ি। পরের দিন সকালবেলা সব থেকে আগে ওই ঠিকানাতেই চিঠিটা প্রথম ডেলিভারি করলাম। তারপর দিনের বাকি কাজগুলি সারলাম। তারপর প্রায় 2 দিন কেটে গেল। 2 দিন পর ওনাদের বাড়ি থেকে 30-35 বছরের একটা ছেলে পোস্ট অফিসে এলো এবং আমাকে পরিচয় দিয়ে বলল যে ইনি আমার বাবা হন বলে একটা চিঠি আমার হাতে তুলে দিলেন। আমি লক্ষ্য করলাম সেই চিঠিটায় ওতে যা লেখা ছিল সেটা তখন আমি পড়লাম। ওতে যা লেখা ছিল সেটা নিজের ভাষায় বলছি। ঋষিকেশ নামে একটা লোক ছিলেন, প্রায় 20 বছর আগে এই পোস্ট অফিসেই তিনি কাজ করতে গিয়ে একদিন তিনি এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। উনি যখন কাজ করতেন তখন উনি যেই পেনে লিখতেন সেই পেনটা ওনার পৈতৃক আমলে ওনার বাবা ওনাকে দিয়েছিলেন। ওই পেনটা নিয়েই উনি সারা জীবন পোস্টম্যানের কাজ করে গেছেন। যেদিন উনি মারা যান ওনার ছেলে বললেন সেদিন ওনার পকেটে নাকি ওই পেনটা পাওয়া যায়নি। এই পোস্ট অফিসের যেই ডেস্কে বসে কাজ করতেন তার কোনো এক ড্রয়ারে তালা মেরে রাখা আছে নাকি ওই পেনটা। তো সেই পেনটা যেন তার ছেলেকে দিয়ে দেওয়া হোক। আমি যথারীতি প্রমাণ পেয়ে পুরনো তালা থেকে চাবিটা বের করে ডেস্ক খুলে দেখলাম যে হ্যাঁ, সত্যি একটা পেন ওখানে রাখা আছে। আমি ওনার ছেলেকে পেনটা দিয়ে দিলাম। তারপর উনি চলেও গেলেন। পরে আমি যখন ভাবছিলাম পুরো ব্যাপারটা তখন গল্পটা আমার কেমন যেন অধরা লাগছিল। তার জন্য একদিন আমি ওনাদের বাড়িও গেছিলাম। তার বাড়ির ভেতরে ঢুকে যা দেখেছিলাম সেটা দেখার পর আমি প্রায় 1 সপ্তাহ কাজে যেতে পারিনি। ব্যাপারটা ছিল ওখানে একটা ফটো রাখা ছিল একটা লোকের। তো ফটোটা পুরো ডিটো সেই রাত্রের লোকটার। সেদিন রাত্রে যেই লোকটার সাথে আমার দেখা হয়েছিল আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই লোকটা কে। তো ওনারা বলেছিলেন প্রায় 5 বছর আগে উনি মারা গেছেন, উনি তার স্বামী হন। তারপরই প্রায় আমি 1 সপ্তাহ অসুস্থ হয়ে গেছিলাম। আমি কাজে যেতে পারিনি। ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। ভয়ে আমার পুরো শরীরে প্রচণ্ড জ্বর চলে এসেছিল। তারপর ধীরে ধীরে আমার মনের মধ্যে ফ্ল্যাশব্যাক হতে শুরু করেছিল। ওই যে বিড়াল ড্যাংটানো, তারপর ওই লোকটা অত রাত্রে আসা, চিঠিটা আবার ওখানেই পড়ে থাকা, অ্যান্ড হঠাৎ করে উনি গায়েব হয়ে যাওয়া। এই সব কিছু মিলেমিশে ওনার যে একটা দায়িত্ব ছিল যে পৈতৃক পেনটা নিজের ছেলের হাতে তুলে দেওয়া, সেটাই লক্ষ্য ছিল। তাই হয়তো উনি আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু সেদিন যথাযথ বেঁচে গেছিলাম। তো সে যাই হোক, তারপর থেকে আর ওনাকে কোনোদিনও দেখা যায়নি। ওনার ছেলেও চলে গেছিলেন এবং তারপরই আমার চাকরির বাকি দিনগুলোতে আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি আমার জীবনে পেয়েছিলাম। বন্ধুরা, রাত 12টার পরের চ্যানেলের প্রথম পর্বের এই গল্পটি আপাতত শেষ হলো এবং খুবই জলদি আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। সপ্তাহে 1টি করে ভিডিও আপলোড করার আমরা চেষ্টা করব। যদি আপনাদের সাথ পাওয়া যায়, আপনারা যদি একটু সাপোর্ট করেন বন্ধুরা, তাহলে যথাযথ আমরা উপকৃত হব। এবং গল্পটি ভালো লাগলে আমাদেরকে লাইক করে কমেন্টে জানিয়ে উৎসাহিত করবেন। এবং চ্যানেলে একটা জিমেল দেওয়া থাকলো, আপনাদের পরিবারের কারোর কিংবা ফ্যামিলির মধ্যে কারোর কিংবা বন্ধুবান্ধবদের মধ্যে কারোর জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনারা আমাদেরকে মেল করবেন। আমরা অবশ্যই ঘটনাটি ভালো হলে
এই চ্যানেলে ঘটনাটি আপলোড করব। তো ধন্যবাদ সবাইকে এত দূর অবধি ঘটনাটি শোনার জন্য এবং সাপোর্ট দেখানোর জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।